কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই একটা আইল্যান্ড, যেখানে একটা সায়েন্টিস্ট ভিডিও রেকর্ড করছিল। আর সে এখানে রিসার্চ করার জন্য এসেছিল। আর ভিডিওতে বলছিল, আমি তোমাদের সব তথ্য জোগাড় করে ফেলেছি, আর আমার কিছু ভুলও হয়ে গিয়েছে। ঠিক তখনই সায়েন্টিস্ট পালাতে থাকে, কারণ তার পেছনে একটা বড় ধরনের মাকড়সা মনস্টার পড়ে গিয়েছিল। সে দৌড় মারতে মারতে এই জঙ্গলের শেষ কিনারায় চলে এসেছিল। তার কাছে দুটো রাস্তা ছিল, এই সমুদ্রে ঝাঁপ দিবে, নয়তো ওই মাকড়সার হাতে নিজেকে দেবে। ঠিক তখনই সায়েন্টিস্ট ওই জোগাড় করা তথ্যর ব্যাগ জলে ফেলে দেয়। ওই মাকড়সাটা তার ওপর হামলা করতে যাবে, ঠিক তখনই মাটি থেকে একটা বড় সাইজের মনস্টার বেরিয়ে আসে, আর তাদের মধ্যে লড়াই হতে থাকে। ঠিক ওই সুযোগে সায়েন্টিস্ট ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে লড়াই হতে হতে ওই মনস্টার দুটো সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন সায়েন্টিস্ট জলে বয়ে যাওয়া ওই ব্যাগের দিকে তাকাতে থাকে, যেটা তার সারা বছরের রিসার্চ করা তথ্যগুলো ওই ব্যাগের মধ্যে ছিল। আর ওই ব্যাগে একটা চিহ্ন ছিল তার কোম্পানির। আর এখান থেকে 2013-তে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই বোর্ডে সবাই মাছ ধরছিল। মাছের সঙ্গে ওই সায়েন্টিস্টের ব্যাগটাও পেয়ে যায়। তারপর এখান থেকে 2015-র সিন দেখানো হয়, যখন 2014-র পর গডজিলা হামলার পর বছর 2015-র সিন দেখানো হয়। কেননা এই পুরো মুভিটা টাইম লাইনে হয়েছে, তাই কখনো আমরা পাস্টে যাব, কখনো প্রেজেন্টে চলে আসব। এখন আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল ক্যাক। আর তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, আর সে যাচ্ছিল টোকিওতে তার ড্যাডের একটা বাড়িতে। তারপর সে যখন প্লেন থেকে নামে, সে জায়গায় জায়গায় গডজিলার ছবি দেখতে পাচ্ছিল, কারণ গডজিলা যখন হামলা করেছিল অনেক কিছুই ধ্বংস হয়েছিল, আর এই কারণে সে ভয়ও পেয়েছিল। তারপর সে তার ড্যাডের বাড়ির সামনে আসে, আর তার মমকে কল করে, আর চাবিটা দিয়ে গেটটা খুলে ভেতরে গিয়ে দেখে সবকিছু ছেটানো ছিল, যেটা দেখে সে বুঝতে পারে এই বাড়িতে কোনো ফ্যামিলি থাকে। যখন সে ভেতরে যায়, তার ড্যাডের একটা ছবি দেখতে পায়, আর একটা ছবিতে দেখে তার ড্যাডের সঙ্গে একটা মহিলা আর তার সঙ্গে একটা ছেলে, মানে আর একটা ফ্যামিলির সঙ্গে ছিল। তারপর সে ভেতরে যেতেই ওই ছবিতে থাকা ছেলেটা আর তার মম বাইরে বেরিয়ে আসে, আর তাকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, কে তুমি, আর এই ঘরে কি করে আসলে? আর এই মা ছেলে হলো তার ড্যাডের দ্বিতীয় ফ্যামিলি। আর এই মেয়েটা বলে, এটা আমার ড্যাড, আর এই ঘরের চাবি আমার কাছে রয়েছে, যার মাধ্যমে আমি এই ঘরে এসেছি। এই কথা শুনে তো তারা তো অবাক হয়ে যায়। আর তার সৎ ভাইয়ের নাম ছিল কিংটারো। তারপর আমরা আবার পাস্টের সিন দেখতে পাই 1959-এ, যেখানে আমরা ওই সায়েন্টিস্টকে দেখতে পাই। আর এখানে এই সায়েন্টিস্টটা অনেক ইয়াং ছিল, আর তার সঙ্গে একটা ডক্টরও ছিল, যার নাম ছিল কাইকো। আর এদেরকে রক্ষা করার জন্য একটা আর্মি অফিসারও ছিল। এরা সবাই রেডিয়েশনের তথ্য জানার জন্য এক জায়গায় যাচ্ছিল। তারপর তারা ওই জায়গায় গিয়ে থামে, আর তারা রেডিয়েশন থেকে বাঁচার জন্য মাস্ক পরে নেয়, আর তাদের মেশিনটা নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। ঠিক তখনই তারা একটা ছেলেকে দেখতে পায়, সে বন্দুক তাদের দিকে করে তাদেরকে মারতে চায়, কিন্তু কাইকো তাকে বোঝায় যে আমরা তোমার কোনো ক্ষতি চাই না, আমরা তোমায় হেল্প করতে চাই, তাই শান্ত হয়ে কথা বলো আমাদের সঙ্গে। তখন ছেলেটা বলে, তোমাদের আগেও এখানে অনেকে এসেছিল, আর এই জঙ্গলে সব আজব জিনিস পাওয়া যায়। শুধু তাই না, পাশে একটা খালি শহর আছে, যেখানে স্বর্গ যাওয়ার রাস্তা আছে। ছেলেটা ওই শহরের দিকে রাস্তা দেখিয়ে চলে যায়। তারপর তারা ওই রাস্তা দিয়ে গিয়ে শহরের কাছে পৌঁছায়, আর তারা দেখতে পায় শহরটা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর তারা রেডিয়েশন চেক করে দেখে ওখানে রেডিয়েশন ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আরও আগে গিয়ে দেখবে। তারপর সিন দেখানো হয় 2015-তে, যেখানে ওই মা ছেলে ক্যাককে বলে, তুমি কোনো দিক দিয়ে আমার ড্যাডের মতো দেখতে লাগছো না। তখন ক্যাক তার ড্যাডের সঙ্গে ছবি বের করে তাদেরকে দেখায়, আর বলে, আমার ড্যাড সবাইকে ধোঁকা দিয়েছে, আমাদেরকেও আর তোমাদেরকেও। আর ক্যাক জানতে চায় তার ড্যাড আগে কাকে বিয়ে করেছিল, তার মমকে না তার সতেলা মমকে। কিন্তু তখন তার সতেলা মম বলে কি করে তার হাজবেন্ডের মৃত্যু কি করে হয়েছে, আর বলে 2014-তে যখন গডজিলা হামলা হয়েছিল তখন কি তোমার ড্যাড তোমার সাথেই ছিল? আর এই কথা শুনে ক্যাক অনেক কষ্ট পায়, তাই সে কোনো জবাব না দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে পাস্টে দেখানো হয় তারা ওই শহরের চারিদিকে টাইম বোম ফিট করে ধামাকা করে, যার ফলে তারা রেডিয়েশনের সিগন্যাল পেয়ে যায়। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে, আর ওখানকার বিল্ডিং নড়তে থাকে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। এদিকে ক্যাক মমের সঙ্গে কথা বলার সময় সবাই ওখানকার লোক পালাতে থাকে। ক্যাক তো কিছু বুঝতেই পারছিল না এখানে কি হচ্ছিল। ঠিক তখনই তার সতেলা মম আর ভাই এসে তাকে নিয়ে দৌড় মারতে থাকে, আর তাকে নিয়ে একটা প্ল্যাটফর্মে আসে, যেটা বানানো হয়েছিল গডজিলা হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
তারা ভিতরে আসতেই তার সতেলি মম তাকে বলে গডজিলার হাত থেকে বাঁচার জন্য গভর্নমেন্ট এমন অনেক জায়গায় বানিয়েছে। এটা শুনে ক্যাক তো অনেক ঘাবড়িয়ে যায়, কারণ আশা ছিল তাহলে আর একবার গডজিলা হামলা হওয়ার চান্স আছে এই ভেবে। ঠিক তখন তার ভাই জিজ্ঞেস করে, যখন গডজিলা হামলা করেছিল তখন কি তুমি ড্যাডের সঙ্গেই ছিলে? আর এক কথায় জবাবে সে এক কথায় জবাব দেয় না। তখন তার 2014 সালের গডজিলা হামলার কথা মনে পড়ে যায়। সে একটা বাসে ছিল, ঠিক তখনই গডজিলা হামলা করে তার সামনে থাকা ব্রিজটাকে ভেঙে ফেলে। তখন সে বাস থেকে নামে আর সে গডজিলাকে তার সামনে থেকে দেখতে পাচ্ছিল। এতটা বড় ছিল যে কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক তখন বাসে থাকা বাচ্চাদের বাস থেকে নামাতে থাকে। ঠিক ওই সময় গডজিলা আক্রমণে একটা পাথর বাসে এসে লাগতেই বাসটা নিচে পড়ে যায় বাকি বাচ্চা সহ। আর এটা দেখে সে অনেক কষ্ট পায়, আর এটা প্রেজেন্ট টাইমে তাকে অনেক কষ্ট দিচ্ছিল আর সে কাঁদতে লাগে। তখন তার মম তাকে সামলায়। এদিকে পাশে তারা একটা ভাঙাচোরা বিল্ডিংয়ে আসে আর তারা নিচে দেখতে পায় গডজিলার অনেক ডিম। আর সায়েন্টিস্ট বলে ওই ডিমের স্যাম্পল নিয়ে আসা উচিত। ঠিক তখন পাশে থাকা অফিসার তাকে বাধা দেয় আর বলে নিচে গেলে অনেক রিস্কের ব্যাপার, যেখানে তোমার যাওয়া উচিত না। আর বলে নিচে মনস্টারটাও থাকতে পারে। ঠিক তখনই কাইকো যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর বলে আমি 5 মিনিটের মধ্যে নিচে যাব আর চলে আসব। অফিসারের কোনো উপায় আর ছিল না, তাই সে কথাটা মেনে নেয়। এদিকে প্রেজেন্ট টাইমে সেভ অ্যালার্ম বেজে যায় আর তারা সবাই বাইরে বেরিয়ে আসে। আর ক্যাককে তার ভাই বলে আমি জানি ড্যাডের অনেক রাজ আছে আর তুমি ওই রাজ জানতে চাও, যেটা জানতে গেলে তোমায় আমার সঙ্গে ড্যাডের অফিসে যেতে হবে। আর ক্যাক তার সঙ্গে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তারপর তারা দুজন তার ড্যাডের অফিসে যায়, কিন্তু ক্যাক কোনো কাজের জিনিস পায় না। ক্যাকের নজর পড়ে সামনে থাকা দেওয়ালে নকশার দিকে, আর ওটা সরাতে একটা লকার দেখতে পায়, যেখানে ওই লকারটা খুলতে পাসওয়ার্ড লাগতো। কিন্তু সে তার মায়ের ডেট অফ বার্থডে দেয়, কিন্তু বারবার দেওয়ার পরও পাসওয়ার্ড ভুল বলছিল। তারপর যখন চারজনের ডেট অফ বার্থডে দেয় তখনই লকার খুলে যায়। আর ক্যাক বলে ড্যাড আমাদের চারজনকেই একই পরিমাণে ভালোবাসতেন। ক্যাক লকারে একটা ব্যাগ পায়, যেটা ছিল কাইকোর বন্ধু সায়েন্টিস্টের, যেটা তার দাদুর ব্যাগ ছিল। আর ক্যাক ব্যাগ চেক করলে সব ডাটা পেয়ে যায়, আর ব্যাগে একটা মোনারের চিহ্ন ছিল। আর এই চিহ্ন দেখে ক্যাক বলে আমি 2014-তে গলজিয়া হামলার সময় ওখানকার সিপাহীর হাতে যেটা দিয়ে নজর রাখছিল তখন ওই চিহ্নটা দেখতে পেয়েছিলাম। আর বলে আমাদেরকে দেখতে হবে এই হার্ড ড্রাইভে কি আছে, এটা চেক করে দেখতে হবে। তখন তার ভাই বলে আমার একটা বন্ধু আছে যে এই হার্ড ড্রাইভে কি আছে দেখতে পারবে। তারপর সে আর তার ভাই দুজনাই সেই বন্ধুর কাছে যায় আর বলে এই হার্ড ড্রাইভটা অনেক দিনকার পুরনো। তখন ক্যাক বলে তুমি যদি এই হার্ড ড্রাইভটা দেখে দিয়ে বলতে পারো এর মধ্যে কি আছে তাহলে আমি তোমায় টাকা দেব। আর এটা শুনে তার বন্ধু খুবই রেগে যায় আর তাকে বলে দেয় আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না, কারণ সে তার ভাইয়ের খুব ভালো বন্ধু ছিল আর সে কোনো টাকার বিনিময়ে সে এই কাজটা করে দিতে চেয়েছিল। তারপর ওই হ্যাকার মেয়েটার কাছে ক্যাকের ভাই যায় আর গিয়ে তাকে অনেক বোঝানোর পর সে হেল্প করার জন্য তাকে মানিয়ে নেয়। ঠিক ওই সময় ক্যাক চলে আসে, তারা সবাই একসঙ্গে তার বাড়িতে যায়। তারপর ওই হ্যাকার মেয়েটা হার্ড ড্রাইভটা তার কম্পিউটারে সেট করে আর ওই হার্ড ড্রাইভের ডাটাকে বোঝার চেষ্টা করে, কারণ এই হার্ড ড্রাইভে অনেক ফাইল ছিল আর সব ফাইলের মধ্যে কিছু না কিছু কোড লুকিয়ে ছিল। আর যখনই এই কোড দেওয়া ফাইলগুলো খুলে তখনই অন্য জায়গায় কম্পিউটারে বসে থাকা একটা মেয়ে সবকিছু জানতে পেরে যায়। আর এই কথাগুলো তার সিনিয়র এজেন্টকে বলে দেয় আর তাকে বলে আমি এই বিষয় নিয়ে সামলিয়ে নেব। এদিকে ওই তিনজনা ফাইলগুলো খুলে খুলে ওই ছবিগুলো চেক করছিল আর ওই ছবিগুলো দেখে কিছুই বুঝতে পারছিল না, কারণ এই ছবিগুলোতে আলাদা আলাদা মনস্টারের পায়ের চিহ্ন ছিল। তখন তারা দেখতে পায় একটা ম্যাপে, যে ম্যাপটা তার ড্যাডের অফিসে ছিল, যে ম্যাপে জেগে যাওয়া মোনারের চিহ্ন আঁকানো ছিল। তখন ক্যাক বলে 2014-তে মোনা আর কোম্পানির সেনাবাহিনীরা গডজিলা হামলার চারিদিকে নজর রাখছিল, তার মানে এইসব ব্যাপারে মোনা কোম্পানির কাছে সবচেয়ে ভালো তথ্য আছে। তখন তার ভাই বলে আমার মনে হয় গডজিলা হামলার সময় ড্যাডও ওখানে ছিল, যার ফলে গডজিলা হামলার সময় ড্যাড মারা গিয়েছে। তখন ক্যাক বলে না, তখন বেঁচে ছিল, কারণ আমার কাছে এসেছিল আর একটা লেটার দিয়ে বলেছিল আমি আর আমার মম যেন এখান থেকে চলে যায়। তখন আমি অনেক ঘাবড়িয়ে থাকায় ড্যাডকে কোনো কথা বলতে পারিনি। ড্যাড বলেছিল এখন থেকে তোমাকে তোমার মায়ের খেয়াল রাখতে হবে, আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য অন্য একটা জায়গায় যাচ্ছি, তাই বলে সে চলে গিয়েছিল। আর প্রেজেন্ট টাইমেও সে কথা বলতে বলতে সে অনেক দুঃখী হয়ে যায় আর বলে কয়েকদিন পর আমার কাছে একটা ফোন আসে, যেখানে বলা হয় তোমার ড্যাডের প্লেন কোনো জায়গায় অদৃশ্য হয়ে গিয়েছিল, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক তখনই তারা ডাটাতে একটা ছবি দেখতে পায়, যেখানে একটা বড় পায়ের ওপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ক্যাক বলে এটা তো আমার গ্র্যান্ডমাদার কাইকো।
এদিকে পাস্টে কাইকো আর অফিসার দড়ির মাধ্যমে নিচে যায়। যখন কাইকো ওই ডিমের থেকে ডিএনএ নিতেই যাবে তখনই ডিম থেকে ওই মনস্টার বেরিয়ে আসতে শুরু করে আর ওখানকার মাটি ফাটতে শুরু করে। তখনই তাদের পেছনে মনস্টার পড়ে যায়। তারা খুব কষ্ট করে তারা দড়ির মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কাইকোর পেছনে একটা মনস্টার পড়ে যায়। আর এটা দেখে অফিসার ওই মনস্টারের ওপরে গুলি চালায়, কিন্তু কাইকোকে অনেক মনস্টার ধরে নেয় আর তাকে টানতে টানতে নিচে নামিয়ে নেয় তাদের সাথে। এদিকে আমরা এই ঘটনার 7 বছর আগেকার ঘটনা 1952 সালের ঘটনা দেখতে পাই, যেখানে এই অফিসারটাকে বলা হয় তোমায় একটা জাপানিজ ডক্টরকে রক্ষা করার জন্য তোমায় যেতে হবে। তখন এই ডক্টর ওই ডক্টর কাইকোর সঙ্গে দেখা করতে যায় আর তাকে বলে আমায় তোমাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তারপর অফিসার আর কাইকো একটা জায়গায় যাচ্ছিল যেখানে রেডিয়েশনের সিগন্যাল পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রেজেন্টে দেখি ক্যাকের ভাইয়ের অনেক রাগ হয়ে গিয়েছে তার ড্যাডের ওপর, তাই সে তার ড্যাডের অফিসে যায় আর ওখানে থাকা সব জিনিসপত্রগুলোকে এদিক ওদিকে ফেলতে থাকে। ঠিক তখনই একটা অফিসারের ফাইল সে পেয়ে যায়, হার্ড ড্রাইভও পেয়ে যায়, আর ওই ফাইলের মাধ্যমে ওই অফিসারের সব তথ্য জেনে যায়। এদিকে পাস্টে কাইকো আর অফিসার দুজনা মিলে একটা জঙ্গলে আসে। ঠিক তখনই কাইকো জঙ্গলে কারোর থাকার অনুভব করে। তখন একটা লোক বেরিয়ে আসে। অফিসার তাকে দেখে গানটা তার মাথায় ধরলে সে বলে আমি একটা সায়েন্টিস্ট, তাই আমি এই জঙ্গলে খোঁজ করতে এসেছি। আর আমরা বুঝতে পারি কাইকো আর সায়েন্টিস্টের মধ্যে এখানেই দেখা হয়েছিল। এদিকে প্রেজেন্ট টাইমে ক্যাক যখন রিটার্ন যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে তখন ওই হার্ড ড্রাইভ খোলার সময় যে এজেন্ট জানতে পেরেছিল সে ক্যাকের কাছে আসে আর তাকে হুমকি দেয়, তাকে যেন ওই হার্ড ড্রাইভের সব তদন্ত যেন দেয়, যা যা ক্যাক জানতো। কিন্তু ক্যাক তার মুখের ওপর মোবাইলটা মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করলেও সামনে থাকা তার সাথী তাকে ধরে নিয়ে একটা কারের মধ্যে ঢুকিয়ে দেয়। আর এজেন্ট তার মুখের ওপর একটা কালো পর্দা ঢেকে দিয়েছিল, যার জন্য ক্যাক অনেক নড়াচড়া করতে থাকে, যার ফলে ড্রাইভারের অসুবিধা হতে থাকে গাড়ি চালাতে আর সে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর এই সুযোগে ক্যাক খুব কষ্ট করে গাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর ক্যাকের ভাই তার হ্যাকার বন্ধুর কাছে যায় আর হার্ড ড্রাইভটা দিয়ে তাকে বলে তোমাকে এই বিষয়েও তোমাকে বুঝতে হবে, দিয়ে দরজাটা বন্ধ করে দেয় আর তার কম্পিউটারে সেট করে সব তথ্যগুলোকে কালেকশন করতে থাকে। তারপর তার ভাই বাড়ি চলে আসে আর দেখে তার মম পাস্টের সব ছবিগুলো একটা একটা করে দেখছিল, যেখানে ওই অফিসারের ছবিটাও সে দেখতে পায়। এদিকে 1952-তে পাস্টে দেখি সায়েন্টিস্ট তাদেরকে বলছিল আমি এখানে অনেক দিন ধরে আছি আর আমার মনে হয় এখানে একটা বড় ড্রাগন আছে যার মুখ থেকে রেডিয়েশন বেরোয়, যার জন্য তোমরা ওই রেডিয়েশনের সিগন্যাল পেয়ে এখানে এসেছো। আর এই কথা শুনে অফিসার তাকে বলে তোমার মতোই এই কথাগুলো বেকার, তাই তুমি এখান থেকে ওঠো আর এখান থেকে চলে যাও। আর এই কথা শুনে কাইকো বলে এই সায়েন্টিস্ট আমাদের রিসার্চের কাজে আসতে পারে, যদি যাওয়ার ইচ্ছা হয় তোমার তাহলে তুমি এখান থেকে যেতে পারো, আমার কোনো রক্ষার প্রয়োজন নেই। তখন ওই অফিসারটা তার কথা শুনে ওখান থেকে চলে যায়। তারপর কাইকো আর সায়েন্টিস্ট আগে যেতে থাকে। তখন সায়েন্টিস্ট বলে আমি এই মনস্টারের বিষয় নিয়ে রিসার্চ করেছি আর এইসব মনস্টার সব একই রাস্তা দিয়ে চলে, যার ম্যাপ কাউকে দেখায় আর কাউকে একই ম্যাপ বের করে তার সঙ্গে মিলায়, আর এই দুটো ম্যাপ মিলে সম্পূর্ণ হয় একটা ম্যাপে। আর তারা দুজন এই ম্যাপ দেখে চলতে থাকে। শেষ পর্যন্ত তারা একটা জায়গায় পৌঁছায় আর তাদের সামনে একটা ডিস্ট্রয় নেভি শিপ দেখতে পায়, যেখানে এই সায়েন্টিস্ট একাই বেঁচে ছিল। এদিকে ক্যাক ওই হ্যাকারের ঘরের সামনে আসে আর ওই হ্যাকারটা তাকে দেখে লুকিয়ে নেয় আর তাকে বলে এজেন্ট তার কম্পিউটার ঘরে ঢুকেছে তার হার্ড ড্রাইভে তথ্য জানার জন্য। অন্যদিকে তার ভাই তার মমের সঙ্গে তাদের ফ্যামিলির ছবি দেখছিল। ঠিক তখনই হ্যাকারের SMS আসে, যেখানে সে বলে ঘর থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। আর তখনই দরজার বেল বাজে আর ক্যাকের ভাই দরজা খুলে দেখে ওই এজেন্ট এসে তাকে বলছিল ওই হার্ড ড্রাইভের ব্যাগটা আমাকে দাও। তখন তার মম ইশারা করে বলে যাও ঘরে গিয়ে তোমার ব্যাগটা নিয়ে এসে দাও। আর এই সুযোগে সে হার্ড ড্রাইভ নিয়ে এসে অন্য গেট দিয়ে পালিয়ে যায় আর ওই এজেন্টের হাতে খালি ব্যাগ ছাড়া কিছুই পায় না। এদিকে পাস্টে 1952-তে ওই শিপের মধ্যে আলাদা আলাদা কিছু তদন্ত করতে শুরু করে। অন্যদিকে কাইকো কিছু আওয়াজ শুনতে পায়। এদিকে সায়েন্টিস্ট একটা ঘরে এসে তদন্ত করতে থাকে আর কাইকো সেখানে চলে আসে আর সায়েন্টিস্টের হাতে ওখানে থাকা একটা ব্যাগও দেখতে পায় তার। কাইকো বুঝে যায় ওই সায়েন্টিস্টও এসেছিল ওই শিপে। সায়েন্টিস্ট সবকিছু খুলে বলে কাইকোকে। কাইকো বলে তুমি এইভাবে কি খুঁজছো? তার জবাবে সায়েন্টিস্ট বলে আমি যেটা দেখেছিলাম সেটা প্রমাণ করতে চাই আর এই শিপে আমি একাই বেঁচেছিলাম। অন্যদিকে ওই অফিসারটা তাদের কাছে ফিরে আসছিল। তখন ওই জায়গায় রেডিয়েশন পেয়ে যায়। আকাশের একটা অনেক ধরনের রামধনু দেখতে পায়, যার জন্য সে ফিরে আসছিল। প্রেজেন্টে ক্যাক আর ওই হ্যাকার মেয়েটা এক জায়গায় যায়, যেখানে গিয়ে তার ভাইয়ের সঙ্গেও তাদের দেখা হয়ে যায় আর তারা ভালোভাবে বুঝে গিয়েছিল তাদের পেছনে এজেন্ট পড়ে আছে ওই ড্রাইভের জন্য। ক্যাকের ভাই বলে এই বিপদ থেকে আমাদের একজনই বাঁচাতে পারবে।
এদিকে শিপে তারা দুজন যাচ্ছিল, তখন একটা জায়গায় অনেক মানুষের লাশ দেখতে পায় কাইকো। আর এটা দেখে কাইকো তো অনেক ভয় পেয়ে যায়। আর তারা যখন বাইরে আসছিল তখন তারা দেখতে পায় একটা লিকুইড ওপর থেকে নিচে পড়ছিল, যেটা এখনও তাজা ছিল। তখন কাইকো বলে এখানে আমাদের ছাড়া অন্য কেউ আছে যে অনেক খতরনাক। আর এটা শুনে তারা দুজন অনেক ঘাবড়িয়ে যায়, আর সায়েন্টিস্ট তাকে নিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে প্রেজেন্টে তারা তিনজন একটা সেফ জায়গায় আসে অফিসারের কাছে। সে তো অনেক বুড়ো হয়ে গিয়েছিল, তাদেরকে তাদের ড্যাডের কারণে চিনতে পেরে যায়। আর তাদেরকে নিয়ে বাইরে এসে বলে তোমরা কি করে আমার খোঁজ পেলে? তখন ক্যাকের ভাই বলে এই ফাইলের মধ্যে আপনার এখানকার অ্যাড্রেস ছিল। এদিকে হ্যাকার লক্ষ্য করে জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো ছিল। যখন ওই অফিসারকে জিজ্ঞেস করে তখন ওই অফিসার বলে এই ক্যামেরার মাধ্যমে আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আর এই মুনার কোম্পানি আমার পায়ে ট্রাক ডিভাইস রেখে দিয়েছে। ওটা সে দেখায় আর বলে আমি তোমাদের হেল্প করব তোমার ড্যাডকে খোঁজার জন্য। তাই সে ট্রাক ডিভাইসটা কেটে ফেলে দিয়ে তাদের সঙ্গে যেতে রাজি হয়। এদিকে সায়েন্টিস্ট আর কাইকো ওই শিপ থেকে বাইরে বেরিয়ে আসবে, তখনই মনস্টারটা তাদের ওপর অ্যাটাক করে দেয়। সায়েন্টিস্টের ওপর একটা বোর্ড পড়ে যায়, যার জন্য বাইরে বেরিয়ে আসতে পারছিল না। ঠিক তখনই ওই অফিসারটা চলে আসে আর ওখান থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তাকে হেল্প করে। তারা বাইরে বেরিয়ে আসে, ঠিক তখনই ওই শিপটা তাদের ওপর পড়তে গিয়েও তারা একটুর জন্য বেঁচে যায়। তখনই মনস্টারটা বাইরে বেরিয়ে আসে আর তাদের ওপর আক্রমণ করতে থাকে। তখনই তারা সামনে থাকা গর্তের মধ্যে লাফিয়ে তাদের জানটা বাঁচিয়ে নেয়। তারা দেখে মনস্টারটা অনেক বড় ছিল, আর এই মনস্টারটাকে দেখে বুঝতে পারে সায়েন্টিস্ট এই ড্রাগনের কথাই বলছিল। প্রেজেন্টে অফিসার তাদের তিনজনকে বলে 1 মিনিটের মধ্যেই এখানে অ্যালার্ম বাজতে চলেছে। তখন ক্যাক বলে আমরা তোমার সঙ্গে যাব না। যার জবাবে অফিসার বলে তোমার ড্যাড আমার ছেলের মতো, তাই তুমি না চাইলেও আমি তোমার ড্যাডকে খোঁজার জন্য আমি হেল্প করব। তখন সে একটা কারের উপরে বসে পড়ে তাদেরকে নিয়ে। তাদেরকে ওখানে থাকা গার্ড ধরার চেষ্টা করলে তারা অনেক দূরে পালিয়ে চলে আসে। তারপর সামনে পুলিশ তাদেরকে ঘিরে নেয়। অফিসার তো বুদ্ধি লাগিয়ে সে অন্য রাস্তা দিয়ে গেট ভেঙে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে পাস্টে এরা তিনজন একটা জায়গায় আসে যেখানে অফিসার জেনারেলের সঙ্গে কথা বলে তাদেরকে কিছু টাকা পয়সার জন্য হেল্প করতে পারবে এই জন্য দেখা করতে আসে, যার জন্য রিসার্চ করতে সুবিধা হয়। আর এইসব কিছু তো লুকিয়ে লুকিয়ে করা যায় না। তখন জেনারেল দা গার্ডের সঙ্গে ওখানে আসে। তখন জেনারেল তাদের তিনজনকে দেখে খুবই খুশি হয় তাদের রিসার্চের ব্যাপার জেনে। তখন জেনারেলকে নিয়ে তারা একটা গোডাউনের সামনে আসে আর জেনারেলকে একটা মনস্টারের পায়ের চিহ্ন দেখায়। এটা দেখে জেনারেল তো অনেক অবাক হয়ে যায় আর তাদেরকে বলে এর কি কোনো ছবি তোমাদের কাছে আছে? থাকলে আমাকে দেখাও। কিন্তু তাদের কাছে এমন কোনো প্রমাণ ছিল না, তাও জেনারেলকে বলে। তখন অফিসার জেনারেলকে বলে এই রিসার্চের জন্য আমাদের কিছু বোম আর কিছু হাতিয়ার প্রয়োজন পড়বে। আর এই কথা শুনে জেনারেল তাদের কথা মেনে নেয় আর ওখান থেকে চলে যায়। এই কথা শুনে তো তারা খুব খুশি হয়ে যায়। তখন সায়েন্টিস্ট কিছু বলে এমন ধরনের আমাদের এখানে অনেক কিছু আছে যারা মাটির তলে লুকিয়ে থাকে। আমাদের খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর ভালোভাবে রিসার্চ করতে হবে। তখন ওই অফিসারটা বলে আমার মনে হয় না আমাদের মাটির নিচে কোনো মনস্টার লুকিয়ে থাকতে পারে। তখন কাইকো বলে আমরা এতদিন ধরে একসঙ্গে কাজ করছি, তাই আমাদের একে অপরকে বিশ্বাস করে চলতে হবে, তবেই আমরা রিসার্চটা ঠিকমতো করতে পারবো। এদিকে প্রেজেন্টে তারা চারজন ওখান থেকে পালিয়ে একটা গাড়ি থামিয়ে অফিসে ওই ফাইলগুলো দেখতে থাকে আর বলে ফাইলগুলো ওই সায়েন্টিস্টের। তখন হ্যাকার বলে ওই ড্রাইভগুলো কপি করে সব ল্যাপটপে রেখে দিয়েছি। তখন অফিসার ওই ছবিটা দেখতে পায় যেটা কাইকো ওই মনস্টারের পায়ের চিহ্নের ওপর দাঁড়িয়ে থেকে ছবিটা তুলেছিল। তখন অফিসার বলে তোমার পুরো ফ্যামিলি মোনারের জন্য কাজ করতো, কারণ এইসব কাজ করার জন্য মোনারের খুব প্রয়োজন ছিল। তখন তারা কার থেকে নেমে জাহাজে উঠে যায় কোরিয়াতে যাওয়ার জন্য। এদিকে পাস্টে ইন্দোনেশিয়াতে তারা তিনজন আসে, কিন্তু তাদের আগে জেনারেল তার আর্মি নিয়ে সেখানে হাজির ছিল আর সে একটা পরমাণু বোমা নিয়ে এসেছিল। যখনই কোনো গডজিলা বা মনস্টারকে দেখতে পাবে তাদের ওপর সঙ্গে সঙ্গে অ্যাটাক করার অনুমতি দিয়ে রেখেছিল। এটা দেখে কাইকো তো অনেক রেগে যায় আর জেনারেলের সঙ্গে কথা বলার জন্য অফিসার যায় আর তাকে বলে আমরা তো এইসব চেয়েছিলাম, এই কারণে আমাদের রিসার্চ করতে হেল্প হয় এই জন্য, কিন্তু আপনারা তো আপনাদের আর্মি নিয়ে এখানে হাজির হয়ে গেছেন। আর জেনারেল বলে এইসব মনস্টার খুবই খতরনাক, তাই তোমরা তিনজন একসঙ্গে করে পারবে না, তাই আমি আমার আর্মি নিয়ে এখানে এসেছি আর আগে গিয়ে কারোর জন্য ক্ষতি না হয় তাই। আর তারা বুঝে যায় আমাদের হাতে আর কোনো কিছু করার ছিল না। এদিকে প্রেজেন্টে হ্যাকার কাউকে SMS করে বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তারপর মোবাইলটা জলে ফেলে দেয়।
এটা ক্যাকের ভাই দেখে তাকে জিজ্ঞেস করে তুমি এমন কেন করলে। তার জবাবে সে বলে তোমাদের জন্য আমার লাইফটা শেষ হতে চলেছে। সে বলে তাহলে তুমি এখানে কেন আসলে, তুমি চাইলে এখান থেকে যেতে পারো। কিন্তু হ্যাকার বলে তোমাদের ওপর বিশ্বাস করাটাই উচিত হয়নি। আর এই কথা শুনে ক্যাকের ভাইয়ের অনেক দুঃখ হয় আর সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাদের তিনজনের সামনে অফিসার আসে আর তাদেরকে বলে আমাদেরকে এই ফাইলগুলো ফেলে দিতে হবে। আর এটা শুনে কেকের ভাইয়ের অনেক রাগ হয় আর বলে এটা আমার ড্যাডের পরিশ্রম, এটা কেন ফেলবো। আর আমি এটা বুঝতে পারছি না আমরা কেন কোরিয়াতে যাচ্ছি আলিশিতাতে না গিয়ে। তখন অফিসার বলে আলিশিতাতে গেলে প্লেন লাগবে যেটা আমাদের কাছে নেই, আর আমি কোরিয়াতে গেলে আমার বন্ধুর হেল্প নিতে পারবো। আর এই ফাইলটা যদি মনে হয় ওদের কাছে পড়ে যায় তাহলে অনেক বিপদ আসতে পারে। আর এই কথাগুলো সে যখন বুঝতে পারে সে নিজেই ফাইলগুলো জলে ফেলে দেয়। তারপরেও ফাইলগুলো ল্যাপটপে কপি আগে থেকেই করা ছিল। তারপর তাদেরকে ওখানকার গার্ড অফিসারের পাসপোর্ট চাই, কিন্তু সে বলে আমি পাসপোর্ট ভুল করে বাড়িতে রেখে চলে এসেছি। তারপর তার কোনো কথা না শুনেই তাদের চারজনকে নিয়ে গাড়িতে নিয়ে যেতে চায়। ঠিক তখনই একটা গার্ড আর একটা গার্ডকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়, কারণ এই গার্ডটা ছিল এই অফিসারের বন্ধু। তখন ওই গার্ড তাদের চারজনকে নিয়ে কারে বসিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ওই এজেন্টের সঙ্গে দেখা করতে আসে ওই মোনার কোম্পানির বস তাদেরকে বলে আজ আমার মেয়ের বার্থডে থাকা সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, আর তোমাদের নিকর্মার জন্য আজ আমাদের ফাইলটা আমাদের কাছে নেই। আর তাদের কাছে ফাইলটা থাকাও মানে আমাদের অনেক বড় রিস্ক হয়ে যেতে পারে, তাই আমাদের যত তাড়াতাড়ি চেষ্টা করতে হবে তাদেরকে ধরা। আর এজেন্টকে বলে তোমার কাছ থেকে কি করে অফিসার পালিয়ে যেতে পারলো, একটা কাজ তোমাদেরকে দিয়ে ঠিকমতো হয় না। ঠিক তখনই পাশে থাকা একটা এজেন্টের কাছে ফোন আসে আর তার বসকে বলে তাদের চারজনকে কোরিয়াতে দেখা গিয়েছে। অন্যদিকে অফিসারের বন্ধু তাদেরকে নিয়ে একটা প্লেনের কাছে নিয়ে আসে, তারপর বলে তাদেরকে এখান থেকে এই প্লেনে করেই যেতে হবে। অন্যদিকে পাশে দেখি জেনারেল আর তার আর্মি গডজিলাকে মারার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তারা গডজিলা আসার সিগন্যাল পায়। ঠিক ওই সময় সমুদ্র থেকে বেরিয়ে আসে গডজিলা। তাকে দেখে তো কেউ কেউ ভিডিও রেকর্ড করছিল, কিন্তু তাকে সামনে থেকে দেখে অবাক হয়ে যাচ্ছিল, এত বড় ছিল সেই গডজিলা। তখন জেনারেল তাদেরকে অর্ডার দেয় গডজিলাকে মেরে ফেলার জন্য। এটা দেখে কাইকো তাদেরকে থামানোর চেষ্টা করতে যায়, কিন্তু অফিসার তাকে ধরে ফেলে। জেনারেল তার পরমাণু বোমা দিয়ে ওই গডজিলার ওপর আক্রমণ করতেই বড় ধরনের ধামাকা হয়, যেখানে গডজিলা মারা যায়। এটা দেখে তো কাইকো ভেঙে পড়ে। এদিকে পাস্টে দেখানো হয় তারা সবাই মিলে আলিশিতাতে যাচ্ছিল। তখন হ্যাকার বলে আমি ফাইলে আর একটা জিনিসও দেখেছি, যেখানে আলিশিতাতে একটা লোকেশন দেখানো হয়েছে। তখন ক্যাক বলে ড্যাডের প্লেন তখনই অদৃশ্য হয়েছিল যখন আলিশিতাতে যাচ্ছিল। তখন অফিসার তাকে বলে কোনো কারণ অবশ্যই থাকতে পারে এই লোকেশনের সাথে তোমার ড্যাডের। এদিকে পাস্টে দেখি ওই গডজিলাকে মারার পর তো কাইকো অনেক ভেঙে গিয়েছিল, তাই ওই সায়েন্টিস্ট এসে কাইকোকে সাহস দিচ্ছিল। ওই সময় জেনারেলও চলে আসে আর তাদেরকে বলে জেনারেল ফান্ডিং দেওয়ার জন্য মানা করে দিয়েছে, আর একটা সাদা চেক দিয়ে বলেছে আজ থেকে তুমি তোমার মনের মতো কাজ করো, আর এমন ধরনের জানোয়ার নিয়ে এসো যার বদলে তোমায় যত ইচ্ছা টাকা দেওয়া যাবে। তারপর তারা সবাই মিলে ডিসাইড করে আমরা মোনার কোম্পানির হয়ে কাজ করব, কিন্তু তাদেরকে গোপনীয় তথ্য তাদেরকে কোনো সময় জানাবো না, সেটা আমাদের নিজেদের মধ্যেই রাখবো। আর তারা একসঙ্গে কাজ করায় তাদের একে অপরের মধ্যে খুব বিশ্বাস হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রেজেন্ট টাইমে অফিসারের বন্ধু ক্যাককে বলে আমরা আলিশিতাতে চলে এসেছি, এবার তুমি তোমার ড্যাডের সঙ্গে দেখা করতে পারো। কিন্তু সে তার ড্যাডের ওপর অনেক অভিমান করেছিল, তাই তাকে অফিসারের বন্ধু বোঝায় তাকে যদি তোমার ড্যাডের মৃত্যু হয়ে যায় তখন তুমি অনেক পস্তাবে, তাই অভিমান করো না, ভালোভাবে তুমি তার সাথে দেখা করো। ঠিক তখনই হঠাৎ করে তুফান চলে আসে। তারা প্রায় চলে এসেছিল। এই তুফান এসে তাদের প্লেনের 12টা বাজিয়ে দেয়। তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই অফিসার পাইলটের সিটটা নিয়ে নেয় আর সিদ্ধান্ত নেয় এই তুফানের হাত থেকে ঠিকই বের হবে। তখন তাদের সামনে একটা পাহাড় চলে আসে। তখন তো তারা ভাবছিল তারা হয়তো আর বাঁচবে না, কিন্তু অফিসার তার কামাল দেখিয়ে সে পাহাড়ের ওপর দিয়ে প্লেনটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর ওই বরফের ওপর প্লেনটা ল্যান্ড করে। এটা দেখে তো তারা খুব খুশি হয়ে যায়। তারপর তারা প্লেন থেকে নেমে আগে গিয়ে দেখে প্লেন ভাঙার কিছু টুকরো আর একটা লাশও দেখতে পায়। এটা দেখে ক্যাক আর তার ভাই তো খুব ঘাবড়িয়ে যায়। তারা ভাবছিল এটা আমার ড্যাডের লাশ না তো। তখন অফিসারটা লাশটা দেখে বলে এটা কোনো পাইলটের লাশ। এটা শুনে তাদের মনটা শান্তি পায়। তারপর তারা কিছু দূর যেতেই একটা তাঁবু দেখতে পায়। তারা তাঁবুর ভেতরে যেতেই বুঝে যায় এখানে কেউ অনেকক্ষণ ধরে রিসার্চ করছিল। আর এখানে থাকা পেন্সিলের নোংরা দেখে তারা ভাই বোন বুঝে যায় ড্যাডের পেন্সিলকে এমন করা অভ্যাস আছে, তাই তারা বুঝে যায় এখানে তাদের ড্যাড থাকতো।
এই খুশিতে তারা ভাই বোন দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে প্রথমবার খুশিতে। ঠিক তখনই অফিসারের বন্ধু দেখতে পায় প্লেনের আশেপাশে মনস্টারের পায়ের চিহ্ন, আর তাদেরকে জোরে চিল্লিয়ে তাদেরকে বলতে থাকে এখান থেকে তাড়াতাড়ি চলো। আর সে প্লেনটাকে স্টার্ট করতে থাকে। তখনই মনস্টার বেরিয়ে এসে প্লেনের ওপর আক্রমণ করে দেয় আর প্লেনটাকে তুলে তুলে আছাড় মারছিল। আর সে নিঃশ্বাসের দ্বারাই ওই প্লেনের সঙ্গে পাইলটটাকেও ফ্রিজ করে দেয়। আর এইসব দেখে তারা তো খুব ভয় পেয়ে যায়, কারণ এই মনস্টারটা যেমন বড় ছিল তার মুখটাও ছিল আজব ধরনের। তাই তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে প্রেজেন্ট টাইমে একটা মেয়েকে দেখানো হয় যে একটা ফাঁকা জায়গায় শুয়েছিল, আর সেও এখানে রিসার্চ করতে এসেছিল। ঠিক তখনই তার গাড়ি থেকে একটা আওয়াজ পায়। সে গিয়ে দেখে এই সিগন্যালটা কোনো মনস্টারের সিগন্যাল। তাই সে রেডিওর মাধ্যমে মোনার কোম্পানিকে জানায় এখানে মনস্টারের সিগন্যাল পাওয়া গিয়েছে। এদিকে অফিসারের বন্ধুকে ওই মনস্টারটা মেরে ফেলেছে। তারপর ওই প্লেনে টুকরো টুকরো করে তাদের উপর অ্যাটাক করতে থাকে। তারা তো পালাতে থাকে। তখনই ক্যাকের ভাই পড়ে যায়। তার কাছে ফ্লাই গান দিয়ে মারতে গেলে নিশানা মিস্টেক হয়ে যায়। তারপর তারা পালাতে পালাতে তারা ওখানে থাকা গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। আর ওই মনস্টারটা এত বড় হওয়ায় সে পাহাড়ের ওপরে উঠতে গেলে পা স্লিপ মারায় সে উঠতে পারে না। ঠিক তখনই ক্যাকের পা বরফের মধ্যে ফেসে যায়। সে চিৎকার করতে গেলে অফিসার তার মুখটা চেপে ধরে বলে যদি আওয়াজ করো তাহলে আমরা সবাই এখানে মরতে চলেছি। যত কষ্ট হোক না কেন তুমি চুপ থাকো। কিছুক্ষণ পর মনস্টারটা ওখান থেকে চলে যায়। তারপর তারা ওখান থেকে বেরিয়ে আসে। আর হ্যাকার মেয়েটা অনেক রেগে যায়। আর ক্যাকের ভাই ক্যাটেরার ওপর অনেক চিল্লাতে চিল্লাতে বলে আমার তোমাদের সঙ্গে এখানে আসাই উচিত হয়নি। তারপর এখনকার সময় থেকে একই আর আগে পাস্টের সিন দেখানো হয়, যেখানে ক্যাটেরা তার নিজের মানুষদের একটা কাচের মধ্যে তাদের ছবি ছিল, কারণ সে একটা আর্টিস্ট ছিল। আর তার মম এটা দেখে বলে আজ যদি তোমার ড্যাড থাকতো তাহলে তোমার এই কাজের জন্য অনেক গর্ববোধ করতো, আর তার সাথে আমিও। আর আমি জানি তুমি আরও আগে যাবে। ক্যাটেরা এই কথা শুনে অনেক খুশি হয়ে বাইরে চলে আসে আর তার তৈরি করা একটা পোস্টারের ছবি তুলছিল। ঠিক তখনই ওই হ্যাকার মেয়েটা সামনে চলে আসে, যার ফলে তার ক্যামেরাতে তার ছবি উঠে পড়ে। মেয়েটা জিজ্ঞেস করে আমার ছবি কেন তুললে? তখন সে বলে আমি আমার পোস্টারের ছবি তুলছিলাম, তার মধ্যে তুমি চলে আসলে। যাই হোক তোমার ছবিটা দারুণ লাগছে। আর তাকে বলে আমরা কি একসঙ্গে ড্রিঙ্কস করতে পারি? কিন্তু মেয়েটা বলে সে তো করা যেতে পারে, কিন্তু তোমার এক্সামে লেট হয়ে যেতে পারে। এদিকে প্রেজেন্টে ক্যাক অফিসারকে বলে ওই মনস্টার অনেক খতরনাক, আর বলে এখন তো অত ঠান্ডা নেই, যখন খুব ঠান্ডা পড়বে তখন তো আমরা মারা যেতে পারি। তাই আমরা কি আপনার বন্ধুর জিনিসগুলো নিয়ে রাখতে পারি? অফিসার বলে অবশ্যই। ক্যাটেরা বলে আমি এখানে আসার আগে কিছু দূরে একটা রাস্তা দেখতে পেয়েছিলাম, আমরা সবাই ওখানে যেতে পারি। কিন্তু অফিসার ওখানে যেতে আগেই মানা করে দেয়, কারণ ওখানে যেতে গেলে রাস্তায় খুব রিস্ক ছিল। এদিকে পাস্টে দেখি ক্যাটেরা আর ওই হ্যাকার মেয়েটা একটা বারে বসে ড্রিঙ্কস করছিল। তখন তারা একে অপরের সঙ্গে কথা বলে। মেয়েটা বলে তুমি কি করো? ছেলেটা বলে আমি একটা আর্টিস্ট। তখন ক্যাটেরা বলে তুমি কি করো? তখন মেয়েটা বলে আমি একটা হ্যাকার, কম্পিউটারের সব কাজ আমি জানি। মেয়েটা ক্যাটেরাকে বলে তুমি আগে গিয়ে বড় আর্টিস্ট হতে পারবে আমার মনে হয়। তারপর ক্যাটেরা বলে আমি এইসবে তেমন খুশি না। আর তারপর মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসে। আর সে তার ঘরে বিভিন্ন ধরনের ছবি দেখে তার খুব ভালো লাগে। আর তাকে বলে এই ছবিগুলো গ্যালারিতে থাকলে আরও বেশি ভালো লাগতো। ঠিক তখনই মেয়েটার কাছে ওই গ্যালারি থেকে কল আসে। এদিকে প্রেজেন্টে তারা সবাই মিলে ওই জায়গাতে যাচ্ছিল, কিন্তু ওখান থেকে ক্যাকের ভাই একটা আলো দেখতে পায় আর সবাইকে ওখানে যাওয়ার কথা বলে। কিন্তু অফিসার তার মুখের ওপর পরিষ্কার মানা করে দেয় আর তাকে বলে তুমি চাইলে ওই জায়গাতে যেতে পারো। তাই ক্যাকের ভাই কেটেরা একাই ওইদিকে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। যেতে যেতে ওই আলো আরও দূরে হতে থাকে। আর তার কাছে খাওয়ার জল থাকলেও সেটা ফ্রিজ হয়ে বরফ হয়ে গিয়েছিল। সে কিছু দূর যেতেই তার ড্যাডের আওয়াজ শুনতে পায়। সে তাকে বলছিল তুমি এখানে এসে একদম ঠিক করনি। আর তার কথা শুনতেই কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা তিনজন ওই জায়গা থেকে অনেকটা দূরে চলে এসেছিল, যেখান থেকে ওই আলোটা অনেকটা দূরে মনে হচ্ছিল। তখন অফিসার বলছিল প্রায় এমন পরিস্থিতি আসে বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়, উল্টোপাল্টা খেয়াল আসতে থাকে, বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়। এদিকে যখন হ্যাকার ঠান্ডার জন্য শুয়ে থেকে আকাশটাকে দেখছিল, আর তার মনে পড়ছিল যখন সে আর ক্যাটেরা একসঙ্গে শুয়ে থেকে আকাশটাকে দেখছিল, ঠিক অমনভাবেই কি সুন্দর দিন ছিল তার। তারপরই তারা একে অপরের সঙ্গে নম্বর এক্সচেঞ্জ করে সে ওখান থেকে চলে আসে। এই কথাগুলো সে ক্যাককে বলছিল আর বলে আমি যদি মারা যাই তাহলে যেন তারা এখানেই দাফন করে যেন চলে যায়, আর তার ভাইকে যেন বলে আমি তাকে খুব ভালোবাসি। তখন অফিসার তার ড্যাডের কিছু পেপার বের করে বলে আমাদের কাছে কোনো রাস্তা নেই এই পেপারগুলোকে জ্বালানো ছাড়া। তারপর কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ওই মনস্টারটা বরফের তলা দিয়ে তাদের দিকে আসছে। তখনই তারা তাঁবু থেকে বাইরে বেরিয়ে যায়
আর ওই মনস্টারটা তাঁবুর ওপর অ্যাটাক করে ওখানে থাকা আগুন তার মধ্যে নিয়ে নেয়। এদিকে মুনারের বসকে বলে, আমরা একটা মনস্টারের সিগন্যাল পেয়েছি, যেটা আমাদেরকে একটা মেয়ে দিয়েছে। তখন বস বলে, আমাদের ওই মনস্টারের ওপর অ্যাটাক করার জন্য আগে থেকে রেডি থাকতে হবে। ঠিক তখনই এজেন্টের কল আসে আর বলে, হামলা করার আগে আমাদের কাছে প্রমাণ থাকতে হবে, সায়েন্টিস্ট রিসার্চের তদন্ত থাকবে, নইলে আমরা অ্যাটাক করতে পারবো না। এদিকে অফিসার বলে, আমরা এক জায়গায় আগুন জ্বালাবো, যার জন্য ওই মনস্টার আগুনের ওপর আক্রমণ করতে যখনই যাবে আমরা এই সুযোগে অন্য রাস্তা দিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবো। অন্যদিকে কেরেটা দেখে তার ড্যাড তার দিকেই আসছে, কিন্তু তাকে না দেখেই সে তার ওপর দিয়ে চলে যায়। তখন সে বুঝতে পারে এটা শুধু তার কল্পনাই ছিল। তারপর সে একটা ঘর দেখতে পায়, যেটা তার এক্সাম দেওয়ার সেন্টার ছিল, কিন্তু এটা তার পুরোটাই কল্পনা ছিল। তারপর সে ভেতরে গিয়ে দেখে ওই আর্টের ছবিতে তার ড্যাডের মুখ দেখতে পায়, যেটা তার পুরোটাই কল্পনা ছিল। ঠিক ওই সময় তার ড্যাডকে দেখতে পায়, আর সে তার ড্যাডকে বলে, ড্যাড, আমি তোমার একটা নিকর্মা ছেলে, যে তোমায় এখনো পর্যন্ত খুঁজে পায়নি, জানি না তুমি বেঁচে আছো কি নেই। তখন তার ড্যাড বলে, তুমি একটা ভালো আর্টিস্ট, আর আমি তোমার জন্য অনেক গর্ববোধ করি। যখন সে কল্পনা থেকে বেরিয়ে আসে তখন সে একটা পেন্সিলের টুকরো আর রেডিও পায়, আর সে বুঝে যায় এটা তার ড্যাডের কাজ। সে রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য বলে। এদিকে অফিসার এখানে আগুন জ্বালানোর চেষ্টা করে, ঠিক তখনই মনস্টার তাদের ওপর আক্রমণ করে। তখন অফিসার ওখানেই পড়ে যায়, আর ওই মনস্টার ক্যাক আর হ্যাকারের দিকে আক্রমণ করতে যায়। তারা একটা হেলিকপ্টার দেখতে পায় আর ওই দিকে দৌড় মারতে থাকে। ঠিক তখনই হ্যাকার পড়ে যায়। যখনই মনস্টার তার ওপর অ্যাটাক করতে যাবে তখন তার কাছে থাকা ব্যাগটা আগে করে দেয়, যার মাধ্যমে ব্যাগটা ফ্রিজ হয়ে যায়, আর সে ফ্রিজ হতে হতে বেঁচে যায়। তখন অফিসার বড় একটা ধামাকা করে, যার ফলে অনেক আগুন জ্বলতে থাকে। ওই মনস্টারটা নজর ওই আগুনের দিকে চলে যায়, আর তারা দেখে মনস্টারটা কিভাবে আগুন তার নিজের মধ্যে বিলীন করে নিচ্ছিল। আর এই সুযোগে তারা ওই হেলিকপ্টারের দিকে দৌড় মারতে থাকে। আর ওই হেলিকপ্টারটা নিয়ে এসেছিল আর অন্য কেউ না, ক্যাকের ভাই কেটেরা। যখনই তারা হেলিকপ্টারে চাপে তখনই মনস্টার তাদেরকে দেখে নেয়। মনস্টার তাদের ওপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই তারা ওখান থেকে বেরিয়ে পড়ে, আর তাদের একটুর জন্য জানটা বেঁচে যায়। তারপর যখন তারা যে আলো দেখে এখানে এসেছিল, আসলে এই আলো এই জায়গা থেকে আসছিল। যখন সকাল হয়, ক্যাক তার ভাইকে থ্যাংক ইউ জানায়, যার জন্য তাদের জীবন বেঁচে গিয়েছিল। আর তার ভাই বলে, আমি ওই জায়গায় গিয়ে এই পেন্সিলের টুকরো আর রেডিও পেয়েছিলাম, যার মাধ্যমে আমি সাহায্যের জন্য হেলিকপ্টার আনতে পেরেছি। আর আমার মনে হয় এই সব কিছু ড্যাড করেছে, আর আমাদের ড্যাড এখনও বেঁচে আছে। তারপর যখন তারা হেলিকপ্টার থেকে নিচে নামে তারা দেখে এজেন্ট শেষ পর্যন্ত তাদেরকে ধরেই নিয়েছিল। আর এখানেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু মুভিটা দেখার পর অনেক কোশ্চেনই আমার আর আপনাদের মনের মধ্যে থেকে যায়, যা আমরা পরের পার্ট আসলে বুঝতে পারবো। আর আপনাদের জন্য এত কষ্ট করছি, এই বোনটার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটা কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বাই, টেক কেয়ার।